ছোট হ্যান্ডসেট থেকে লাইভ করা যায় কি না উইদাউট ইন্টারাপশন বাই মাই ফোনস, এটা আরেকটা সেকেন্ড ট্রাই করছি আজকে অল্প সময়ের জন্যে। আমি দেখছি সাউন্ডটা ক্লিয়ার হয় কিনা আপনাদের কাছে। সরি ফ্রেন্ডস, একটু দেরি হলো। আজকে এই অল্প সময় একটু ডিসকাস করব একটা সাবজেক্ট নিয়ে, সঙ্গে একটা ডকুমেন্ট, যে পরে অন্য অ্যালাইড জায়গায় চলে যাব। এটা হচ্ছে এই দুটো ছোট করে বলবো। এক হচ্ছে যে এই যে পশ্চিম বাংলায় যে ইলেকশন রেজাল্ট স্টেটসে হয়ে গেল, স্টেট ইলেকশনে বিজেপি ক্ষমতা এলো, এর ইফেক্টটা ওপার বাংলায় কি পড়লো, আর এপার বাংলায় লেফটিস্টদের উপরে কি ইফেক্টটা পড়লো। ওপার বাংলায় কি পড়লো, এপার বাংলায় লেফটিস্টদের উপরে কি ইফেক্ট পড়লো, এটা নিয়ে একটু পরে আলোচনা করব। তার আগে একটু আলোচনা করে নেব একটা ইতিহাসের চ্যাপ্টার। বিকজ লাইকস ইউর রিল, ওকে। এটা হচ্ছে একটা কথা বলা হয় বারে বারে, যে ভারতবর্ষ যে পার্টিশান হয়েছিল, যে ট্র্যাজেডির জন্যে গান্ধী ইজ নট রেসপন্সিবল। গান্ধী পার্টিশান চাননি, গান্ধী ইজ নট রেসপন্সিবল। গান্ধী একদম নির্মল মানুষ, ধোয়া তুলসী পাতা, তিনি এই পাপ কাজের কোনো রোল প্লে করেননি, সব অন্য লোকেরা করেছে। এই হচ্ছে ডায়লগ। যে ডায়লগটা এখন শুনবেন আপনারা, এই যে গত 2 দশক ধরে বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল ইলেকশনে কংগ্রেস হারছে। যখন হারছে তখন একটা কথাই পার্টির তরফ থেকে বলা হয়, এর জন্যে হাইকমান্ড অর্থাৎ সোনিয়া রাহুল দায়ী নয়, দায়ী হচ্ছে অন্যরা। আর যখন কোথাও সাময়িক জিতে যায়, এ কৃতিত্ব ওদের। এই ন্যারেটিভ, একই ন্যারেটিভ। এবার আসছি আমি ছোট করে আসছি। গান্ধী কোনো রেসপন্সিবল নয়, গান্ধী ধোয়া তুলসী পাতা। আগে বহুবার আলোচনা করেছি, ব্যাকগ্রাউন্ডটা আমি বলবো। তার আগে আমি একটা বই থেকে কয়েকটা লাইন পড়ব আজকে। ভারতে মাউন্ট ব্যাটেন, অ্যালেন ক্যাম্বেল জনসন, উনি ছিলেন প্রেস অ্যাটাচি। মাউন্ট ব্যাটেনের প্রতিটা মিটিংস অ্যান্ড কারেসপন্ডেন্সের যিনি রেকর্ড রাখতেন, এবং অরিজিনাল বইটার নাম হচ্ছে মিশন উইথ দ্য মাউন্ট ব্যাটেন, এই তো, মিশন উইথ মাউন্ট ব্যাটেন, অ্যালেন ক্যাম্বেল জনসন, একদম ডায়েরি এটা। এই বইটার বাংলা অনুবাদ করেছেন সুরেশচন্দ্র মজুমদার, যিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা আনন্দবাজার পত্রিকা। তার মাউন্ট ব্যাটেন ভারতে এসেছিলেন, মাত্র কয়েক মাস ছিলেন। কথা ছিল যে তিনি 1948 জুলাইয়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করে যাবেন, কিন্তু একদম জুলাই আগস্ট, কিন্তু তিনি প্রায় 11 মাস প্রিপোন করে তিনি অতি দ্রুততার সঙ্গে ভারতবর্ষ পার্টিশন করে গেলেন ইন এ লাইন অফ মিলিটারি অপারেশন, ভেরি ফাস্ট মিলিটারি অপারেশন করে ভারতবর্ষে পার্টিশন করে গেলেন দ্রুততার সঙ্গে। এ নিয়ে ডিসকাস করেছি কেন, হোয়াই সো ফাস্ট, হোয়াই সো র্যাপিড,
এত ফাস্ট কেন? যে ব্রিটিশ এত কষ্ট করে যুদ্ধ জিতেছে, তার এত দ্রুততার সঙ্গে ভারত ছেড়ে পালিয়ে যেতে হলো কেন? এগুলো ডিসকাস করেছি। আর সেই যে পার্টিশন করে চলে গেলেন ইন ওয়ার লাইক ম্যানমেড সিচুয়েশন, রক্তের বন্যা বইল, কোটি কোটি মানুষ রিফিউজি হলো, এর জন্যে নাকি গান্ধী কোনো দায়ী নয়। সেই জন্য আগেই আমি ডায়েরিটা পড়ি একটু। গান্ধীর সঙ্গে মাউন্ট ব্যাটেনের 3বার মিটিং হয়েছে। আচ্ছা, প্রথম মিটিং 31শে মার্চ 1947, 31শে মার্চ পড়ছি এখান থেকে। মহাত্মা এলেন। প্রথম সাক্ষাতের সঙ্গে সঙ্গে অভিবাদন বিনিময়ের পর মাউন্ট ব্যাটেন, হোপিং আই এম অডিবল, আই এম টেস্টিং, ইয়েস আই এম টেস্টিং। মাউন্ট ব্যাটেন দম্পতি মহাত্মাকে সঙ্গে নিয়ে প্রতীক্ষমান ক্যামেরা শ্রেণীর সম্মুখে এসে দাঁড়ালেন। গান্ধী বেশ খুশিভাবেই মাউন্ট ব্যাটেন দম্পতির সঙ্গে হাস্যালাপে নানা রকম ঠাট্টার আমোদ জাগিয়ে ক্যামেরা শ্রেণীর সম্মুখে দাঁড়িয়ে থাকার পরীক্ষা সহ্য করলেন। ফটো শিল্পীদের অনুরোধে গান্ধীকে বিব্রত হতে হচ্ছিল। প্রত্যেকেই সবচেয়ে ভালো ভঙ্গির ফটো নেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন। একজনের অনুরোধ রক্ষা করতে হলে যেভাবে দাঁড়াতে হয়, তাতে আর একজনের অসুবিধা হয়ে পড়ে, এরকম একটা অবস্থা। এর মধ্যে শুধু চুপ করে অপেক্ষায় ছিলেন অ্যাসোসিয়েটেড প্রেস অফ আমেরিকার সুদক্ষ ক্যামেরাম্যান ম্যাক্স ডেসফস। বিশেষ ভঙ্গির ফটো নেবার জন্য অন্যান্য সব ক্যামেরার প্রমত্ততা মিটে যাওয়ার পর ম্যাক্স ডেসফস তার ক্যামেরা নিয়ে প্রস্তুত হলে রইলেন, যেন কোনো একটা অভাবিত দৃশ্য ধরবার জন্য। ম্যাক্স ডেসফসের চোখ যথার্থ শিল্পীর চোখ। গান্ধী ভাইসরয়ের পাঠকক্ষের দিকে যাবার জন্য পা বাড়িয়ে দিয়ে চলবার সঙ্গে সঙ্গেই লেডি মাউন্টব্যাটেন কাঁধের উপর একটা হাত তুলে দিলেন। লেডি মাউন্টব্যাটেনের কাঁধের উপর হাত তুলে দিলেন। একমাত্র ম্যাক্স ডেসফসের ক্যামেরা সেই মুহূর্তে তুলে নিল সেই ছবি। গান্ধী প্রতিদিন প্রার্থনার সভায় যাবার সময় যেভাবে তার নাতনিদের কাঁধে হাত দিয়ে হাঁটতে থাকেন, ঠিক সেইভাবেই লেডি মাউন্টব্যাটেনের কাঁধে তিনি হাত রেখেছিলেন। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে গান্ধী সাধারণ কোনো কাজের সময়ও শরীরের যে কোনো ভঙ্গি বা ভাব প্রদর্শন করুন না কেন, লোকের চোখে সেই ভঙ্গি, সেই ভাব বৃহত্তর একটা তাৎপর্যের প্রতীক বলেই বোধ হয়ে থাকে। সুতরাং এই অপরাহ্নে গান্ধীর সঙ্গে মাউন্টব্যাটেন দম্পতির প্রথম সাক্ষাতের ঘটনা স্বতঃস্ফূর্ত প্রীতির রূপেই দেখা দিল বলা যায়। গান্ধী ও মাউন্টব্যাটেনের আলাপ 2.25 ঘন্টা সময় পার হয়ে গেল। 2.25 ঘন্টা সময়, ফার্স্ট মিট 2.25 ঘন্টা সময় পার হয়ে গেল। মাউন্টব্যাটেন আমাকে ডেকে নিয়ে গান্ধীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এই সাক্ষাৎ ও আলোচনা সম্বন্ধে সংবাদপত্রের কাছে কি বলতে হবে সেই বিষয়ে কথা হলো। গান্ধী বললেন যে এই বিষয়টা বিবেচনার ভার তিনি ভাইসরয়ের হাতেই ছেড়ে দিলেন। গান্ধী চলে যাবার পর মাউন্টব্যাটেন আমাকে বললেন যে আজকের আলোচনায় বর্তমানের কোনো রাজনৈতিক প্রসঙ্গই উত্থাপিত হয়নি। গান্ধী তার অতীত জীবনের নানা কথা নিয়ে আলোচনা করেছেন। তরুণ বয়সে যখন ইংল্যান্ডে ছিলেন, গান্ধী সেই সময়ের ঘটনা, দক্ষিণ আফ্রিকাতে অবস্থানকালে তার কর্মজীবনের ঘটনা এবং প্রাক্তন ভাইসরয়ের সঙ্গে তার সাক্ষাৎকারের ঘটনা সম্বন্ধে তার স্মৃতি থেকে নানা বিবরণ গান্ধী শুনিয়েছেন। মাউন্টব্যাটেন বললেন যে তিনি এইভাবে গান্ধীর সঙ্গে সরল এবং স্বচ্ছন্দ অন্তরঙ্গতার ভেতর দিয়েই পরিচয়ের সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক। তাড়াতাড়ি করে গান্ধীকে রাজনৈতিক প্রসঙ্গের আলোচনার মধ্যে এনে ফেলতে চান না। হয়ে গেল 2 ঘন্টা আলোচনা। এত বড় জিনিস, ভারতের কি ভবিষ্যৎ, তার পলিটিক্যাল প্রবলেমস, তার পার্টিশন, একটা শব্দ ব্যবহার হলো না, একটা কথা হলো না।
দিস ইজ দ্যাট সিরিয়াসনেস, দ্যাট ইজ দ্যাট সিরিয়াসনেস। গান্ধী, দিস ইজ গান্ধী। এবার দেখুন তারপরে সেকেন্ড মিটটা কবে হচ্ছে? 1 এপ্রিল। প্রথমটা হচ্ছে 31 মার্চ হয়ে গেল, তারপরেরটা 2 এপ্রিল। এবার তারপরের দিন মাউন্টব্যাটেনের সঙ্গে 1 এপ্রিল সঙ্গে গান্ধীর দ্বিতীয়বারের সাক্ষাৎকার এবং আলোচনা হয়ে গেছে। মোট 2 ঘন্টা কাল আলোচনা হয়েছিল। এর মধ্যে মাত্র 15 মিনিট কাল আসল কাজের কথায় কেটেছে। 2 ঘন্টার মধ্যে মাত্র 15 মিনিট পলিটিক্যাল ডিসকাশন হলো। গান্ধী ও তার জীবনের নানা ঘটনার অনেক কথা শোনালেন। তারপরে বর্তমানের সমস্ত রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য বিস্ময়কর এক প্রস্তাব করলেন। কি সেই বিস্ময়কর প্রস্তাব? প্রস্তাবটি সম্পর্কে বলা যায় বর্তমান মন্ত্রিসভা ভেঙে দিতে হবে এবং তারপর বিশুদ্ধ একটি মুসলিম শাসন পরিষদ গঠন করার জন্য জিন্নাকে আহ্বান করতে হবে। অর্থাৎ জিন্না গঠিত এই শাসন পরিষদে প্রত্যেক সদস্য হবেন মুসলমান। দিস ইজ দ্য প্রপোজাল। এই 2 ঘন্টা, আবার যে 2 ঘন্টা, এই হচ্ছে ডিসকাশন, এই হচ্ছে দিস ইজ গান্ধী। তারপর আসি, দীর্ঘ গ্যাপ দিয়ে এইবার থার্ড মিট হচ্ছে, দ্য লাস্ট মিট উইথ দ্য মাউন্টব্যাটেন। এবার পড়ি, সেটা হচ্ছে 2 জুন 47। পড়ি ডায়েরি থেকে। বেলা 12:30টার সময় মহাত্মা এলেন। আজকের সকালের নেত্রী বৈঠক মহাত্মা উপস্থিত ছিলেন না, কিন্তু বৈঠকের আলোচনায় তিনি অন্যভাবে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত কংগ্রেস নেতাদের মনের মধ্যে গান্ধী ছিলেন। দেশ খণ্ডনের এই প্রস্তাব শুনে শেষ পর্যন্ত মহাত্মা কি মনোভাব গ্রহণ করবেন সে সম্বন্ধে কংগ্রেস নেতাদের মনে নানা ধরনের দ্বন্দ্ব চলছিল। কোনো সন্দেহ নাই যে গান্ধীজির সম্ভাব্য অভিমত সম্বন্ধে সুস্পষ্ট কোনো ধারণা করতে না পারায় কংগ্রেস নেতারা আলোচনায় তেমন কোনো উৎসাহিত হয়ে উঠতে পারছিলেন না এবং কোনো অভিমত প্রকাশ করতে মনে মনে একটা কুণ্ঠা অনুভব করছিলেন। গান্ধী তার অন্তরের বাণী থেকে কর্তব্যের প্রেরণা লাভ করে থাকেন, কিন্তু গান্ধীর অন্তরের বাণী কি হবে সেটা অনুমান করা অসাধ্য। কংগ্রেস নেতারা গান্ধীর আচরণের এই বাস্তব সত্যটি সম্বন্ধে যথেষ্ট সচেতন ছিলেন। শুধু কংগ্রেস নেতারা নয়, সর্বত্রই এই ভয় ছড়িয়ে পড়েছিল যে গান্ধী তার দুর্বোধ্য বিবেকের ইঙ্গিতে দেশ খণ্ডনের এই উদ্যোগ শেষবারের মতো একেবারে চূর্ণ করে দেওয়ার জন্য তার প্রচেষ্টাকে চরমে নিয়ে যেতেও কুণ্ঠিত হবেন না। সুতরাং মাউন্টব্যাটেন মনের ভিতর যথেষ্ট শঙ্কা নিয়েই গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন। গান্ধীজি কতগুলি পুরনো ব্যবহৃত খামের টুকরো সম্মুখে রেখে বসেছিলেন। প্রথমেই একটি খামের টুকরোর উপর লেখা, গান্ধীজি জানিয়ে দিলেন আজ তার মৌন দিবস, আজ তার মৌন দিবস। একথা জানা মাত্র মাউন্টব্যাটেনের শঙ্কাকুণ্ঠিত মন যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, গান্ধীর মন্তব্যের সম্মুখীন আজ আর তাকে হতে হবে না। মাউন্টব্যাটেন তার এই আকস্মিক সৌভাগ্য দেখে কতখানি বিস্মিত হয়েছিলেন সেটাও কল্পনা করা যায়। নীরব সাক্ষাৎ সমাপ্ত হলো। কাগজের টুকরোগুলো মাউন্টব্যাটেন কুড়িয়ে নিয়ে জমা রাখলেন। মাউন্টব্যাটেন মনে করেন তিনি আজ পর্যন্ত যেসব ঐতিহাসিক নিদর্শন বস্তু সংগ্রহ করেছেন তার মধ্যে এই কাগজের টুকরোগুলোই ঐতিহাসিক মহত্বে তার কাছে সব থেকে বেশি মূল্যবান। কাগজের টুকরোগুলোতে মহাত্মা লিখে দিয়ে গেছেন, আজ আমি কথা বলতে পারলাম না বলে আমি দুঃখিত। আমি এই সোমবারের মৌনব্রত গ্রহণের আগে ভেবে ঠিক করে রেখেছিলাম কি ধরনের বিশেষ প্রয়োজন দেখা দিলে এই ব্রত ভঙ্গ করতে আমি দ্বিধা করব না। যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আলোচনার প্রয়োজন হয়,
এবং যদি কোনো রোগীর সেবা কার্যের জন্য প্রয়োজন হয় তবে আমি ব্রত ভঙ্গ করে কথা বলবো, এই সিদ্ধান্ত করে রেখেছিলাম। কিন্তু আমি বুঝেছি আজ আমি আমার মৌনব্রত ভঙ্গ করি, এটা আপনি চান না। জিজ্ঞাসা করছি, আমি আমার বক্তৃতাগুলিতে আপনার বিরুদ্ধে কি কখনো একটা কথাও বলেছি? যদি আপনি বুঝে থাকেন যে আপনার বিরুদ্ধে আমি কিছু বলিনি, তবে আপনার আশঙ্কা নিরর্থক। দু একটি বিষয় আছে যে সম্বন্ধে আমাকে অবশ্যই আপনার কাছে কিছু বলতে হবে, তবে সেটা আজ নয়। যদি আবার আমাদের দুজনের সাক্ষাৎ হয় তবে, এবং সেই সময়ে বলবো। আর কোনো সাক্ষাৎ হয়নি। অর্থাৎ যে তিনটে এত মিটিং হয়ে গেল, 2 ঘন্টা 1 ঘন্টার বেশি, দেখলেন কোথাও গান্ধী এগেনস্ট ডিভিশন একটা কথাও বলেননি, একটা ওয়ার্ডও ইউজ করেননি। নেভার ইজ আটার এ সিঙ্গেল ওয়ার্ড এগেনস্ট পার্টিশন, কখনো একটা কথা বলেনি। দিস ইজ গান্ধী। অথচ বাইরে উড়িয়ে দেওয়া হলো সেটা কথা যে পার্টিশন উইল বি অন মাই ডেড বডি, আমার দেহের ওই পার্টিশন হবে। কত ধাপ্পাবাজি বুঝতে পেরেছেন? কত ধাপ্পাবাজি বুঝতে পেরেছেন? আর পার্টিশন, পার্টিশন নিয়ে যদি ভারতীয়দের মধ্যে সব থেকে কারো বেশি কন্ট্রিবিউশন থাকে, সে হচ্ছে গান্ধী। নট ইভিন জিন্না, নট ইভিন জিন্না। জিন্নার কন্ট্রিবিউশন সেকেন্ড। ভারতবর্ষ পার্টিশনে যদি ভারতবর্ষের তরফ থেকে, সাবকন্টিনেন্টের তরফ থেকে যদি কারো সব থেকে বেশি কন্ট্রিবিউশন থেকে থাকে, দ্যাট ইজ গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। এই মানুষটা মনে রাখবেন। আমি প্রথম থেকে বলি, এই মানুষটা হচ্ছে রক্তে রক্তে হচ্ছে মুসলিম। ও হচ্ছে ওর বাবার চতুর্থ পক্ষের বইয়ের ছেলে, যার জন্মের কোনো ঠিক নেই। আরো বলেছি আপনাদেরকে, 4th জেনারেশন ব্যাক জিন্নার ফ্যামিলি অ্যান্ড মোহনদাসের ফ্যামিলি হচ্ছে একই ফ্যামিলি, সেম ফ্যামিলি, সেম ফ্যামিলি। দুজনেই গুজরাটি। এবার বলে রাখি, 1905-এ মুসলিম লীগ তৈরির মধ্যে ভারতবর্ষে ব্রিটিশ শুরু করেছিল পলিটিক্যাল ইউজ অফ ইসলাম টু ডিভাইড মুসলিম অ্যান্ড হিন্দুজ, টু ডিস্টেন্স হিন্দুজ অন ওয়ান সাইড অ্যান্ড মুসলিমস আদার সাইড, পলিটিক্যাল মুসলিম লীগ তৈরি করার মধ্যে বলেছি, এটা ব্রিটিশ তৈরি করেছিল। নাম্বার টু, একদম মমতার মতো একদম আমি বলি মানে বাইরের মাস্ক, ভেতরের কন্টেন্ট, মুখ এবং মুখোশ। সোনিয়া গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী অ্যান্ড মমতা, অনেক ক্যারেক্টার্সে মিল আছে। ভেতরটা এত ভয়ঙ্কর। এবং ন্যাচারালি আমি বলেছি যে এবার যে 1915-তে যে হিন্দু মহাসভা তৈরি হলো, পলিটিক্যাল পার্টি, একদম সুভাষচন্দ্রের ভাষায়, দিস ইজ দ্য ন্যাচারাল কাউন্টার ব্লাস্ট অ্যাজ এ রিয়াকশন টু দ্য ফরমেশন অফ মুসলিম লীগ, টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য হিন্দুজ। তারপরে ঘটনা, অটোমান এম্পায়ার শেষ হয়ে গেল, অনেকগুলো টুকরোয় ভেঙে গেল, ব্রিটিশ ভেঙে দিল, এবং 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 গোটা ওয়েস্ট এশিয়াতে ব্রিটিশের বিরুদ্ধে মুসলমানদের মধ্যে প্রচণ্ড ঘৃণা এবং বিদ্বেষ। সেই বিদ্বেষকে কুল ডাউন করার জন্য, সেই বিদ্বেষ ভারতবর্ষ মুসলমানদের মধ্যেও এসে গেল, সেই বিদ্বেষকে কুল ডাউন করার জন্যে গান্ধীকে দিয়ে 1920 সালে খুব নোংরাভাবে কংগ্রেস প্ল্যাটফর্মে খিলাফত রেজলিউশন পাশ করানো হয়েছিল। যে খিলাফত রেজলিউশন মানে হচ্ছে ভারতবর্ষে খিলাফত তৈরির স্বপ্ন দেখানো, একটা সুযোগ তৈরি করা, একটা আবার মানে অর্থাৎ ইন্ডিয়াকে পার্টিশন করার একটা পথ, একটা স্টেপ এগিয়ে দেওয়া। এবং এই এগেনস্ট দিস খিলাফত রেজলিউশন ভারতবর্ষে
ইভিন জিন্না ওয়াজ এগেনস্ট দ্যাট। লালা লাজপত রায়ের, লাল বাল পাল সবার ডিসাইপলসরা, শিষ্যরা এগেনস্টে ছিল। দেশবন্ধু এগেনস্টে ছিলেন, জিন্না এগেনস্টে, মদনমোহন মালব্য এগেনস্টে, অ্যানি বেসেন্ট এগেনস্টে। তা সত্ত্বেও ব্রিটিশের শক্তিতে পেছন থেকে রিগিং করে, প্ল্যাটফর্মে বহুবার বলেছে রিগিং করে এই রেজলিউশন পাশ করানো হয়েছিল। এবং খিলাফত রেজলিউশন পাশ করানোর পরে অ্যাকশনে যখন এলো খিলাফত রেজলিউশনে, তখন কেরালায় হাজারে হাজারে হিন্দু মা বোনেরা রেপ্ট হয়ে গেল, হাজারে হাজারে হিন্দুরা খুন হয়ে গেল। তার রিয়াকশন গোটা ভারতবর্ষে হলো। গান্ধী খিলাফত রেজলিউশন পাশ করার মধ্যে এবং খিলাফত মুভমেন্টের মধ্যে ভারতবর্ষে পাকিস্তান তৈরির মেন্টাল ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়ে গেলেন। এবং তারপর গান্ধীর একমাত্র কাজ ছিল একদম এটা মিস্টেরিয়াস ডেথ অফ দেশবন্ধু গান্ধীকে ন্যাশনাল লিডার হওয়ার সুযোগ করে দিল। আমি বলি মিস্টেরিয়াস ডেথ বলি। এবং তারপর উনি কৌশলে, গান্ধী নেহেরু কৌশলে জিন্নাকে সরিয়ে দিলেন কংগ্রেস থেকে, তাকে বাধ্য করলেন, বারে বারে ইনসাল্ট করলেন। একদম ইংল্যান্ডে চলে গেলেন চাকরি করতে, মানে প্র্যাকটিস করতে। সেখানে গিয়েও নেহরু তাকে অপমান করলেন এবং বদলা নেওয়ার জন্য হি কেম ব্যাক টু ইন্ডিয়া, জয়েন্ট মুসলিম লীগ অ্যান্ড হি টুক রিভেঞ্জ। হ্যাঁ, এটা বহুবার বলেছি আমি, উনি চেয়েছিলেন রিভেঞ্জ এগেনস্ট গান্ধী নেহরু, বাট নিয়ে ফেললেন এগেনস্ট অল, এগেনস্ট হিন্দুজ অ্যাজ এ হোল ইন দ্য সাবকন্টিনেন্ট। সেটা করতে গিয়ে মুসলিমদের ক্ষতি হয়ে গেল। অ্যারোগেন্স ইজ গুড, রিয়াকশন ইজ গুড, but that should be very calculated, man should be very wise. গান্ধীর জিন্নার অ্যাঙ্গারটা ওয়েন্ট বিয়ন্ড কন্ট্রোল, বিয়ন্ড লিমিটস। এবং ভারতবর্ষে এক রাখতে যে পারত যে মানুষটা, সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র, যিনি কংগ্রেস হিস্ট্রির একমাত্র ইলেক্টেড কংগ্রেস প্রেসিডেন্ট, তাকেও গান্ধী ব্রিটিশের গোপন নির্দেশ মতো কংগ্রেস থেকে সরিয়ে দিলেন, যাতে নেহেরুর পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে অসুবিধা কিছু না হয়। এবং আগেই জিন্নাকে সরিয়ে দিয়েছেন। এবং তারও পরে, এবং এগুলো সবই, সমস্ত কারিগরি কুটিল বুদ্ধিগুলো কিন্তু গান্ধীর। হ্যাঁ, পেছনে ব্রিটিশ তাকে সাহায্য করছে, বুদ্ধিগুলো দিচ্ছে। এবং তারপরে যখন নেহেরু দেখলেন যে ক্যাবিনেট মিশন প্ল্যানে আনডিভাইডেড ইন্ডিয়া শুধু লিবারেট করছে ফ্রম ব্রিটিশ ইয়োক টু দ্য পাওয়ার হ্যান্ড ওভার হচ্ছে টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অ্যান্ড স্টেটগুলো ভাগ হচ্ছে এবিসি তিনটি গ্রুপে ফেডারেটেড হচ্ছে, কিন্তু ইউনাইটেড ইন্ডিয়া লিবারেট করছে। তখন নেহেরু কি দেখলেন? মহাবিপদ। যদি অখণ্ড ভারত যদি বেরিয়ে আসে, তাহলে জিন্নার সঙ্গে তাকে একসঙ্গে থাকতে হবে। ভেরি ডিফিকাল্ট জিন্নাকে ট্যাকেল করা। ভেরি ইন্টেলিজেন্ট পারসন, জিন্নাকে কেউ ট্যাকেল করবেন? প্লাস নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের যারা লোকেরা, তারা হচ্ছে খুব লিবারেল মাইন্ড। সেখানে পাকামি করতে গেছিল 46-এ নেহেরু, অসংযত কথাবার্তা বলেছেন এবং সেখানে মার খেয়েছেন। প্রাণের ভয়ে পালিয়ে আসতে হয়েছিল। উনি ঠিক করলেন এই যে নর্থ ওয়েস্টে যে ট্রাইবেল এরিয়াজগুলো, এরা তো অত্যন্ত মুক্ত মনের মানুষ, মুক্ত চিন্তার মানুষ, তারা অত্যন্ত ফ্রি মানুষ, তারা তো এর বাঁদরামি সহ্য করবে না। সুতরাং ওই ডিভাইডেড ইন্ডিয়া করে পাকিস্তান তৈরি করে জিন্নার হাতে ওটা দিয়ে দাও, জিন্না খুশি হয়ে চলে যাবে, আর উনি একা ইন্ডিয়াটাকে জমিদারের মতো ভোগ করবেন। এই পরিকল্পনাতেই তিনি হঠাৎ 10ই জুলাই 1947 একটা বিবৃতি দিয়ে দিলেন, 46-এ একটা বিবৃতি দিয়ে দিলেন যে ক্যাবিনেট মিশন যাই বলুক না কেন, আমি ক্ষমতায় এসে আমি বাই মেজরিটি আই উইল রুল দ্য কান্ট্রি। অর্থাৎ নট বাই কনসেনসাস বাট বাই মেজরিটি। অ্যান্ড দ্যাট অ্যাঙ্গার, এবং এটাই জিন্নাকে প্রচণ্ড ইরিটেট করলো, প্রচণ্ড। এবং অনেক সেই সময়কার হিস্টোরিয়ানসরা বা পলিটিক্যাল কমেন্টেটার্সরা, ইভিন মোল্লা আবুল কালাম আজাদ বললেন যে এই মুহূর্তে নেহেরুর এরকম ইরিটেটিং কথাবার্তা বলাটা দেশের ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেল। এটা নেহেরু ওয়াজ নট দ্যাট স্টুপিড,
নেহেরু এই প্রভোকেটিভ কথাবার্তা বলল উইথ এ প্ল্যান, দ্যাট এইটা হলে জিন্না ইরিটেট করবে এবং এটা ভয়ঙ্কর কিছু করবে, তাতে ভারত বিভাজনের প্ল্যাটফর্মটা তৈরি হয়ে যাবে। তাই হলো মাউন্ট ব্যাটেন তার পরের দিন, জিন্না পরের দিনই স্পিচ দিলেন, যেহেতু কোনো কথাই শুনছে না। ক্যাবিনেট বলে গেল ইউনাইটেড ইন্ডিয়া লিবারেট করবে, এই পদ্ধতিতে দেশ শাসিত হবে উইথ এ কনসেনসাস। এ তো তাকে সে ভায়োলেট করছে। যদি ভায়োলেটই করে থাকে তাহলে আমার দরকার নেই একসঙ্গে থাকা, লেট মি গেট মাই পাকিস্তান। এবং ডিরেক্ট অ্যাকশান হলো। এই ডিরেক্ট অ্যাকশানের ফলে যেটা হলো হিন্দুরা যখন দেখলো এনাফ ইজ এনাফ, টু ফার, অনেক কিছু হয়ে গেছে, আর থাকা যায় না, এইবার পাকিস্তানের এই যে তত্ত্ব, দ্বিজাতি তত্ত্বের মানে মার্কেট ভ্যালুটা বেড়ে গেল। এবার ডিরেক্ট অ্যাকশনের পরে ভারত বিভাজনের পরিবেশটা তৈরি হয়ে গেল। সবটাই হলো একদম পরিকল্পনা মাফিক, নেহরুর পরিকল্পনা মাফিক, গান্ধীর ব্লেসিংসে। গান্ধী, এবং তাই যদি হয় 47 যখন তিনবার মাউন্ট ব্যাটেনের সঙ্গে তিনবার মিট হয়েছে, সো সিরিয়াস মিট, প্রথম মিটিং 2 ঘন্টা, হি হ্যাজ নট ডিসকাসড হি হ্যাজ নট ইউজড এ সিঙ্গেল ওয়ার্ড অ্যাবাউট দিস, about future of India and partition of India. Second meet 2 ঘন্টা, not a single word against partition. Third, মৌন হয়ে থাকলেন, পুরো মৌন হয়ে থাকলেন এবং চিরকুটে লিখে রেখে দিলেন। এইগুলো মাউন্টেন তার ডায়েরিতে লিখে রেখেছেন, আমার জীবনে যত আর্কাইভাল মেটেরিয়ালস আছে, হিস্টোরিক ডকুমেন্টস, এটা হচ্ছে সব থেকে মূল্যবান, সব থেকে। দিস ইজ দিস গান্ধী। এবার আমি আসছি, কতক্ষণ হয়ে গেল, আমি থেমে যাব আমি। এবার একটু বলে নেই। রিসেন্ট ওয়েস্ট বেঙ্গলে বিজেপি ক্ষমতা আসার পরে দেখেছেন পশ্চিম বাংলায় বিভিন্ন অঞ্চলে, গ্রামাঞ্চলে, শহরে দেখবেন এই বিভিন্ন কমিউনিস্টরা, সিপিএম, এসইউসিআই সবাই খুব বড় বড় মিছিল করে যাচ্ছে, অনেক কথা, তেলের দাম কেন বাড়লো, গ্যাসের দাম কেন বাড়ছে, অমুক তুম, অনেক কথা, কেন নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল, অনেক আন্দোলন করছে। আর বিভিন্ন বামপন্থীদের স্পিচ দেখছেন যে ভারতকে মুসলিম রাষ্ট্র করে দিতে হবে। আর ওই হাইকোর্টের অ্যাডভোকেট, বিপিটিং অ্যাডভোকেটের বক্তব্য দেখেছেন আপনারা, যে আমরা পাকিস্তান থেকে তো আমরা ওপার বাংলা থেকে এমনি চলে এসেছি, আমাদের কেউ তাড়ায়নি, আমরা মার খেয়ে আসিনি, আমরা সেকুলার ভারতে থাকার জন্য এসেছি। কিরকম লম্পট ভাই, তোদের বাপটাও তো সম্পত্তি ছিল, ওখানে জায়গা জমি ছিল, সেগুলো ছেড়ে পৃথিবীতে কোনো মানুষ প্রাণের ভয় ছাড়া বা জীবনের সংশয় না থাকলে কেউ ভিটে মাটি ছেড়ে চলে আসে? আর ভাই, এত কোটি কোটি লোক চলে এসছে গত 70-80 বছরে এমনি সেকুলার ভারতে থাকার জন্যে। আর সব থেকে অখুশি এরা যে বিজেপি হ্যাজ কাম টু দ্য পাওয়ার, সব থেকে অখুশি। আর ওপার বাংলার বামপন্থীরা কি? ওপার বাংলার বামপন্থীরা, সে হিন্দু হোক মুসলিম হোক, হিন্দু হলেও ওদেরকে ওখানে বিপ খেতে হয় যে ওরা ভারতের এজেন্ট নয়, এটা প্রমাণ করার জন্যে। ওরা খুব অখুশি, ওপার বাংলার বামপন্থীরা খুব অখুশি। এবার একটা সম্ভাবনা হচ্ছে যে ওপার বাংলায় হিন্দুদের জীবনটা আরও অনেক ক্রাইসিসের মধ্যে পড়ে গেল, এটা সম্ভাবনা আছে। কারণ এপার বাংলা থেকে প্রচুর অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের ওপার বাংলায় চলে যেতে হয়েছে বিফোর ইলেকশন, ডিউরিং দ্য এসআইআর প্রসেস। এবার আফটার যখন কামিং এসে গেছে ক্ষমতায় বিজেপি, তখন অটোমেটিক্যালি বহু লোক চলে যাচ্ছে, নিজেরাই চলে যেতে। এবার আর একটা ফিল্টার আসছে, একটা ফিল্টারে অনেক কিছু ছাক দিয়ে ধরা পড়বে। এবার আসছি পকের এরিয়াতে যে সিচুয়েশন, পাক অকুপাইড কাশ্মীর নিয়ে বহুবার কথা বলেছি, সেখানকার সিচুয়েশন আরও অনেক গরম হচ্ছে, অনেক পসিবিলিটি যাচ্ছে। সুতরাং পক এরিয়া এবং বালুচিস্তান এরিয়া, যেখানে বালুচ লিবারেশন আর্মি বিএলএ অ্যাক্টিভ, পক এরিয়া এবং এই জায়গাটা পাকিস্তান ওদিকে হট হচ্ছে, পক এরিয়া মাথার কাছে,
এদিকে তলার দিকে বালুচিস্তান, পশ্চিমে আফগানিস্তান, আর এদিকে ইন্ডিয়া। দেখা যাক হাউ পাকিস্তান সার্ভাইভস। এবং ওদিকে পাকিস্তানকে ঠিক করতে হবে সে কাকে বাবা মানবে, চীনকে না আমেরিকাকে। আর বিশ্ব মানচিত্রে চীনের সঙ্গে আমেরিকার রফা হওয়ার সম্ভাবনা প্র্যাকটিক্যালি নেই, কারণ বিশ্ব মানচিত্রে ইন অল প্লেন্স মিলিটারি পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল মাইট, মিলিটারি বিজনেস, আর্মস সব কিছু মিলেমিশে পজিশন 1 and 2-তে, ক্লাসের 1 and 2 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বয়ের মধ্যে বন্ধুত্ব ইজ এ রিয়ালিটি। দ্বন্দ্ব চলবে, কারণ আমেরিকা চাইবে তার পজিশন 1-এ রাখতে, আর চীন চাইবে আমেরিকার টপকে তাকে ডিসপ্লেস করে পজিশন 1টা নেওয়ার জন্যে। এই দ্বন্দ্ব চলবে, অর্থাৎ পাকিস্তানকে ঠিক করতে হবে এখন সে বাবা কাকে মানবে, চীনকে না আমেরিকাকে। ঠিক পাকিস্তানেও ঠিক নেই। পাকিস্তান হয়তো আমাদের যে এত হিন্দু ওখানে আছে এখনও, যদিও ছিল একসময় 40%, কমতে কমতে এখন 6 to 8%, অনেক কমে গেছে। ওরা হিন্দু শূন্য করতে চায়, ওরা আরও অত্যাচার করবে। তা সত্ত্বেও একটা জিনিস ভাবতে হবে, ওখানে প্রচুর আমেরিকান ডিপ স্টেট অ্যাক্টিভ, চায়না, পাকিস্তান, তুর্কি, অল ফোর্সেস আর অ্যাক্টিভ এগেনস্ট ইন্ডিয়া। অ্যাট দি সেম টাইম বাংলাদেশের অনেকগুলো প্রবলেমস আছে, এবং সেখানেও আমেরিকা অন্য ফোর্সগুলোকে, এই তুর্কি, চায়না, এই ফোর্সগুলোকে কতখানি টলারেট করবে, এগুলোও দেখার। অনেকগুলো ফোর্সের মধ্যে তার ইন্টারাকশনের মধ্যে ভারতবর্ষকে খুব ওয়াইজলি খেলতে হবে। আর ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল পার্টি পার্লামেন্ট বডি এবং অ্যাসেম্বলি বডি, ওদের যে অ্যাসেম্বলি বডি, তারা কিভাবে মডিফাইড হবে, কী হবে, সেগুলো দেখার যে পার্টি হিসেবে তৃণমূল ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য অ্যাসেম্বলি কীভাবে কোন ফর্মে সার্ভাইভ করে। শুধু একটা জিনিস আমি বলি, বারে বারে একটা জিনিস বলছি, যে তৃণমূলের অবস্থা অনেকে কমেন্ট করছে, পলিটিক্যাল কমেন্টেটরসরা, এটা বাংলা কংগ্রেসের মতো হবে। হ্যাঁ, বাংলা কংগ্রেস হারিয়ে গেছে, ঠিক এও নাকি হারিয়ে যাবে। কিন্তু একটা জিনিস আমি বলে দিচ্ছি, ভাই, বাংলা কংগ্রেসের অজয় মুখার্জি বা তার যে ক্যারেক্টার্সের সঙ্গে, প্লিজ ডোন্ট কম্পেয়ার দ্যাট ক্যারেক্টার উইথ মমতা ব্যানার্জি। অজয় মুখার্জি, সুশীল ধারা, দোজ ওয়ার দ্য রিয়েল প্যাট্রিয়টস, আগুন খেকো বিপ্লবী। ওরা তাম্রলিপ্ত বিপ্লবী সরকার তৈরি করেছিল, ওদের কোনো ফিনান্সিয়াল কোনো করাপশন ছিল না, অনেস্ট পারসন। দে অনেস্টলি wanted to liberate Bengal from the hands of the কংগ্রেস। কিন্তু জ্যোতি বসুর মতো একটা কানিং পার্সনের জন্যে, কারণ জ্যোতি বসু ওয়াজ এজেন্ট অফ ফরেন ফোর্সেস অ্যান্ড এজেন্ট অফ কংগ্রেস, এবং সেই জন্যে বেঙ্গলে বাংলা কংগ্রেস দুবার মুখ্যমন্ত্রী হয়েছিল অজয় মুখার্জি, দুবারই জ্যোতি বোস অ্যাজ ডেপুটি চিফ মিনিস্টার অ্যান্ড হোম মিনিস্টার স্যাবোটেজ করেছে হিজ ওন গভর্নমেন্ট। এবং এই জ্যোতি বোস, সিপিএম কখনোই তো অ্যাবসোলিউট মেজরিটি ছিল না, কোনো মেজরিটি ছিল না ইন দ্য দুটো যুক্ত ফ্রন্টে। কি করেছে সিপিএম? তো আমি বলি, সিপিএম হচ্ছে ভারতবর্ষের কি কেরালা এবং বেঙ্গলে প্রথম পলিটিক্যাল মার্ডারটাকে সিস্টেমেটিক্যালি ইউজ করলো ফর পলিটিক্যাল গেন। সিস্টেমেটিক ইউজ অফ মার্ডার অ্যান্ড রেপকে ইউজ করেছে সিপিএম ইন বেঙ্গল অ্যান্ড কেরালা। জানি না কতখানি ইউজ করেছে ওরা ত্রিপুরাতে ফর দের পলিটিক্যাল গেন। এরা কংগ্রেসকে খুন করেছে, রেপ করেছে, এরা এসইউসিআই, এরা ফরাল ব্লককে করেছে, এরা আরএসপিকে করেছে। পশ্চিমবাংলার দুটো সত্যিকার বিপ্লবী পার্টি, ফরাল ব্লক এবং আরএসপি, এদেরকে খুন করে, রেপ করে, দুর্বল করে, সেখান থেকে ক্যাডার ভাঙে দুর্বল করে তাদের শক্তি বৃদ্ধি করেছে। পশ্চিমবাংলার সিপিএমের শক্তি বৃদ্ধি হয়েছে, প্রচুর টাকা বাইরে থেকে ফান্ডিং হয়েছে, এবং পশ্চিমবাংলায় কংগ্রেস, সিপিআই, ফরাল ব্লক, আরএসপির ক্যাডারদের মেরে ওরা শক্তি বৃদ্ধি করেছিল।
একদম এই ভয়ঙ্কর পার্টি সম্বন্ধে অতি সাবধান হন। অ্যান্ড আবার বলি, মমতা ব্যানার্জিকে প্লিজ ডু নট তার সঙ্গে ওই অজয় মুখার্জি সুশীল ধারাদের তুলনা করবেন না। অজয় মুখার্জি ফিনান্সিয়ালি ভেরি কারেক্ট পারসন, ভেরি অনেস্ট পারসন। অজয় মুখার্জি সুশীল ধারাটা এরা অন্য প্রকৃতির মানুষ ছিলেন। দে আর রিয়েল প্যাট্রিয়টস, রিয়েল প্যাট্রিয়টস, আগুন খেকো বিপ্লবী। কোনো রকম নোংরামি ছিল না এই জায়গাতে, কোনো নোংরামি ছিল না। সঠতা যেটাকে বলে, সঠতা, সঠতা যেটা গান্ধীর মধ্যে ছিল, সোনিয়ার মধ্যে আছে, যেটা মমতার মধ্যে ছিল, এই সঠতা বাংলা কংগ্রেসের স্রষ্টা অজয় মুখার্জির মধ্যে ছিল না। প্লিজ কিপিং, যারা পলিটিক্যাল কমেন্টসগুলো করছেন দে আর সো জুনিয়র, যারা ইতিহাস বোঝে না, ইতিহাস পড়েনি বা বোঝে না, খুব হালকা ছলে একটা কমেন্ট করে দিল। এই কমেন্টটা প্লিজ, এই কমেন্টটা উচিত নয়। গোবিন্দ ভৌমিক ইজ ওয়াচিং, রাজেশ বারিক, নিরঞ্জন দত্ত, দেবাশিস সাহা। লেট মি স্টপ হিয়ার টুডে। আমি শুধু আজকে টেস্ট করে নিলাম যে এই পদ্ধতিতে আমি ছোট সেটেও কথা বলতে পারবো কিনা, আর ডেস্কটপের যে সিস্টেমটা আমার কারেকশন করতে সময় লাগবে, জানি না ডিফেক্ট মধ্যে ধরতে পেরেছি আমি। আই হ্যাভ টু টেক সাম টাইম টু কারেক্ট ইট। শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, গান্ধী ব্রিটিশের পোষা আজ্ঞাবহ ভৃত্য ছাড়া কিছুই ছিল না। অভিজিৎ ভট্টাচার্য, দেবাশিস সাহা, শুভরাত্রি।